চলো আমরা বাচ্চাটাকে মেরে ফেলি, তা না হলেও বড় হয়ে আমাদেরকে মেরে ফেলবে। ভেবেছিলাম কথাটা মজা করে বলছে নিমা, কিন্তু বাচ্চার দিকে যখন অগ্নিদৃষ্টিতে তাকালো তখন আমি নিজেও ভয় পেয়ে গেলাম। আমার স্ত্রী লিমা প্রথমবার মা হয়েছে, আর মা হবার পর থেকেই তার মাঝে অদ্ভুত সব আচরণ লক্ষ্য করছি। সে সারা রাত ঘুমায় না, সদ্যজাত বাচ্চার জন্য তার বিন্দু পরিমাণ মায়া কাজ করে না। কিভাবে নিজের সন্তানকে মেরে ফেলবে, ক্ষতি করবে, এটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। মাঝরাতে কিছু একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। খেয়াল করে দেখি দিমা বাচ্চাকে নিয়ে দরজা খুলে বাইরে যাচ্ছে। যখন জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ তুমি, সে কিছু না বলে বাচ্চাকে নিয়ে দৌড়ে চলে গেল। আমিও তার পেছন পেছন ছুটলাম। পুকুর পাড়ে এসে দেখি সে বাচ্চাকে পুকুরে ফেলে দিতে চাইছে। আমি জোর করে তার কোল থেকে বাচ্চাকে নিয়ে নিলাম। বললাম, কি হয়েছে তোমার, তুমি এমন করছো কেন? দিমা কিছু না বলে আমার কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য জোরাজোরি করতে লাগলো। আমি আর সহ্য করতে না পেরে লিমাকে থাপ্পড় মেরে বললাম, আরে, ও তোমার নিজের বাচ্চা, এই মাসুম বাচ্চাকে মারার জন্য কিসের এত শখ তোমার? লিমা তখন জিভ বের করে কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে লাগলো। আমার চিৎকার চেঁচামেচিতে মা বাবাও ছুটে আসলো। মা লিমার অবস্থা দেখে ভয় পেয়ে গেল। বলল, তোর বউয়ের গায়ে খারাপ বাতাস লেগেছে, ভূতে ভর করেছে তোর বউয়ের উপর। কতবার বলেছি খোলা চলে বাইরে যেও না, না করলে কোনো কথা শোনে না, কিন্তু তোর বউ তো আমার কোনো কথা শোনেই না। ভূত তাড়ানোর জন্য এখনই কবিরাজকে নিয়ে আনতে হবে। যদিও আমি এসব ফুকের কবিরাজ বিশ্বাস করি না, কিন্তু এই মুহূর্তে লিমার অবস্থা আমার বিশ্বাস না করলেও কিছু উপায় নেই। কবিরাজ এসে লিমাকে দেখে বলল, এই মেয়েকে পিচাসে ধরেছে, এজন্যই তো কথা বলতে পারে না। সমস্যা নেই, আমি হাতে তুড়িতেই এই পিচাস তাড়ানোর ব্যবস্থা করছি। শুধু আমাকে একটি শক্ত লাঠি দেন। কবিরাজ লাঠিকে কিছু একটা বলে আমার স্ত্রীর গায়ে জোরে জোরে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আমি রেগে গিয়ে কবিরাজকে বললাম, আপনি আমার স্ত্রীকে মারছেন কেন? কবিরাজ মুচকি হেসে বলল, কবিরাজ যা বুঝো না তা নিয়ে কথা বলো না। আঘাত তো তোমার বউ পাচ্ছে না, তোমার বউয়ের উপর যে পিচাস করেছে, আঘাত সব ওই পিচাসই পাবে। কবিরাজের কথা শুনে বাবা রেগে আমাকে বলতে লাগলো, বউয়ের উপর আলগা পিরিয়ড না দেখিয়ে সহ্য না হলে এখান থেকে চলে যা, ওমাকে ওনার মতো কাজ করতে দে। আমি আর কাউকে কিছু বলতে পারলাম না, কারণ এই মুহূর্তে আমার কোনো কথা কেউ শুনবে না। কবিরাজকে দেখলাম এলোপাতাড়ি আমার বউয়ের গায়ে আঘাত করছে, বুঝতে পারলাম দেবার খুব কষ্ট হচ্ছে, কিন্তু ওর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। কবিরাজ একসময় কপালের ঘাম মুছতে মুছতে বলল, এটা তো খুব খারাপ তেন্দর পিচাস, কিছুতেই ঘাট থেকে নামছে না, ওরে এখন আমি জনমের শিক্ষা দেব। কবিরাজ তখন একটি মাটির পাত্রে ধূপ আর শুকনো মরিচ নিয়ে আমার প্রিয়ার নাকে মুখে দিচ্ছিল। স্ত্রীর উপর এত অত্যাচার আমি সহ্য করতে না পেরে ওখান থেকে চলে গেলাম। বাড়ির সামনে এসে বাচ্চার দিকে তাকিয়ে চোখ মুছতে মুছতে বললাম, বাবা রে, আগে যদি জানতাম তোকে জন্ম দিলে তোর মার এমন অবস্থা হবে তো পৃথিবীতে আনতাম না। পরদিন সকালে দেখি আমার স্ত্রীর হাত পা দড়ি দিয়ে বাঁধা, সারা গায়ে ওর মারের চিহ্নগুলো কালো হয়ে আছে। আমি নিজের কান্না কোনো রকমে চেপে রেখে ওর এলোমেলো চুলে হাত বোলাতে বোলাতে বললাম, তুমি একবার বলো তোমার কি হয়েছে, বিশ্বাস করো তোমার গায়ে টোকা দেওয়ার সাহসও কেউ পাবে না। নিমা তখন অন্যদিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, দেখো ওখানে কতগুলো হাতি, অথচ এখানে হাতির কোনো অস্তিত্বই নেই। লিমা হাসছিল, আর ওর হাসি দেখে আমার কান্না চেপে রাখতে পারিনি। গেলাম শহরের সবচেয়ে বড় সাইকিয়াট্রিস্টের কাছে। যখন আমার স্ত্রীর সমস্যা পুরোটা বললাম তখন উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার স্ত্রী পোস্টপার্টাম সাইকোসিস হয়েছে। এটা খুব বিরল ভয়াবহ মানসিক রোগ। সন্তান প্রসবের পর মায়েরা এমন কোনো জিনিস বিশ্বাস করে যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। প্রথমবার মা হবার পর মহিলারাই কিছুটা অস্বস্তি, দুর্বলতা, মানসিক চিন্তা কম বেশি থাকে, যা অল্প সময়ে সেরে যায়। তবে পোস্টপার্টাম সাইকোসিস ভয়াবহ জিনিস। রোগটির সঠিক কারণ এখনও অজানা, তবে চিকিৎসাবিদদের মতে সন্তান প্রসবের পর মাতৃদেহে বড় পরিবর্তন হয়, তখন কোনো হরমোনীয় পরিবর্তনের কারণে এমন হতে পারে। চোখের কোণে জমে থাকা জলটা মুছে ডাক্তারকে বললাম,
এই রোগের কি কোনো চিকিৎসা নেই? ডাক্তার মুচকি হেসে বলল, অবশ্যই আছে। আমরা আমাদের যথার্থ চেষ্টা করব। 2 মাস পর আজ আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ। যে সন্তানকে আমার স্ত্রী মেরে ফেলতে চেয়েছিল, সেই সন্তান এখন আমার স্ত্রীর চোখের মণি, পরম মমতায় বড় হচ্ছে আমাদের সন্তান। আমরা বুঝতে পারলাম, সদ্য জন্ম দেয়া কোনো মা অস্বাভাবিক আচরণ করলে আমরা তাকে আর ভুয়া কবিরাজ না দেখিয়ে, তার উপর অত্যাচার না করে আমরা তাকে কোনো সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে পারি। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে, এরকম আরও সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।